আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। রসায়ন লাইভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও প্লিজ। আমাকে দেখা যাচ্ছে কিনা, সাউন্ড এবং ভিডিও ওকে আছে কিনা একটু কমেন্টে জানাবে প্লিজ। জি স্যার, দেখা যাচ্ছে সাউন্ড ঠিক আছে, সব ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আমরা সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। ওকে, আমরা অনেককে দেখতে পাচ্ছি এখানে। নাইরিন আঞ্জুম, নুসরাত লাবণ্য, নাবিলা, নাবিলা তোমাকে দেখা যাচ্ছে, সুমাইয়া আক্তার, আফরা ইসলাম, আহসানুল কবির, সবাইকে দেখা যাচ্ছে। আফরা ইসলাম, জান্নাতুল ফেরদৌস, মিথিলা, আফরুজা নাজু। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি নাবিলা তোমাকে। আচ্ছা, ওকে, তাহলে আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি। শোনো, আমরা আজকে এর আগে কিন্তু আমরা শঙ্করায়ন মোটামুটি SP3 শঙ্করায়ন শেষ করেছিলাম। তোমাদের জ্ঞাতার্থে আমি একটু জানাচ্ছি, আমাদের কিন্তু একটা মজার বিষয়, যেহেতু অনলাইনে আমরা নতুন করে শুরু করছি, স্বাভাবিক কারণে আমাদেরকে এমনভাবে স্টার্ট করতে হবে যেন একটা নির্দিষ্ট টপিকস থেকে ধারাবাহিকভাবে বাকি টপিকসগুলো থাকে এখানে। তাইলে আমাদের কিন্তু শঙ্করায়ন থেকেই এই টপিক্সটা আবার আলোচনা করতে হবে। হয়তোবা তোমরা যদি কেউ ক্লাস মিস করে থাকো, এটাও রিকভার হয়ে যাবে। শঙ্করায়নের একটা আমরা ডেফিনেশন আজকের ক্লাসে দেব, এবং শঙ্করায়ন এর ক্লাসিফিকেশানগুলো বলবো, এবং SP3 শঙ্করায়ন আজকের ক্লাসে আমরা শেষ করব। ওকে, আমরা হয়তোবা অফলাইনে SP3 শঙ্করায়ন পড়েছিলাম, বাট এখানে আমরা আবার এখান থেকে পড়ে সামনে আগাবো, যেন তোমাদের ক্লাসটা দেখতে সুবিধা হয় আর কি। তো স্যারেরা, আমরা সরাসরি চলে যাচ্ছি। শঙ্করায়ন মূলত আমরা তোমাদেরকে বলেছিলাম যে হাইব্রিডাইজেশন হলো এক ধরনের অরবিটালের মিশ্রণ। এর ফলে নতুন একটা ইউনিক একটা অরবিটাল সৃষ্টির প্রক্রিয়া। তো আমরা যদি শঙ্করায়নের একদম পার্সোনাল ডেফিনেশনটা দিতে চাই, তার আগে আমাকে বুঝতে হবে যে SP, D এই যে অরবিটালগুলো, এগুলো কিন্তু ইকুয়াল এনার্জেটিক না, মানে সমান শক্তি সম্পন্ন নয়। তো স্বাভাবিক কারণে তারা যদি প্রত্যেকটি অরবিটাল আলাদা আলাদাভাবে অধিক্রমণের মাধ্যমে সমযোজী বন্ধন তৈরি করতে যায়, তখন কিন্তু সবগুলো যেহেতু ইকুয়াল এনার্জেটিক না, তাদের বন্ধন শক্তি কিন্তু সমান হবে না। এটাই হলো বাস্তবতা। তাহলে স্বাভাবিক কারণে যে আমরা জানি যে সমযোজী বন্ধন তৈরি করার একটি অন্যতম শর্ত হলো বন্ধনগুলো সমান শক্তি সম্পন্ন হওয়া, অর্থাৎ একই রকম বন্ধনগুলো একই শক্তি সম্পন্ন হওয়া। তো সেই উদ্দেশ্যে দেখা যাচ্ছে কি, সবগুলো অরবিটাল যেহেতু সমান শক্তি সম্পন্ন নয়, তাই একই এনার্জেটিক স্টেটের সবগুলো অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে সমান আকৃতির সমান সংখ্যক অরবিটাল সৃষ্টি হয়। এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা শঙ্করায়ন বলি। তো জেনারেলি আমাদের শঙ্করায়ন তোমাদের আছে, আমরা 3 ধরনের শঙ্করায়ন পড়ি, SP3, SP2, SP শঙ্করায়ন রয়েছে। তবে এগুলোর অ্যাপ্লিকেশন সহ তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে রয়েছে। এছাড়াও আরও অনেক ধরনের শঙ্করায়ন আমরা পড়ব, SP3D, SP3D2, SP3D3 এই ধরনের শঙ্করায়ন আমরা আরও পড়ব, দেখাবো। আমরা এখন আজকে যেটা আলোচনা করব সেটা হলো SP3 শঙ্করায়ন। SP3 শঙ্করায়ন কাকে বলা হয়? খেয়াল রাখবা যে যোজ্যতা স্তরের একটি পরমাণুর যোজ্যতা স্তরের একটি S অরবিটাল এবং 3টি P অরবিটাল একত্রে মিশ্রিত হয়ে সমান শক্তি সম্পন্ন
একই আকৃতির সমান সংখ্যক অর্থাৎ 4টি অরবিটাল সৃষ্টির, যেহেতু একটা s অরবিটাল 3টি p অরবিটাল মিলে এই অরবিটালটা তৈরি হয়, 4টি অরবিটাল সৃষ্টির যে প্রক্রিয়া তাকে আমরা বলবো sp3 সংকরায়ন। আর sp3 সংকরায়ন প্রক্রিয়ায় সৃষ্ট অরবিটালটাকে আমরা বলবো sp3 সংকর অরবিটাল। তো এই অরবিটালটা তোমরা চিনবা কিভাবে? দেখো এখানে sp3 বলতে একটা s অরবিটাল ব্যবহার হয়েছে, p3 মানে 3টি p অরবিটাল ব্যবহার হয়, অর্থাৎ 4টি অরবিটাল ব্যবহার হয়। যেহেতু 4টি অরবিটাল মেনে এই sp3 সংকর অরবিটালটা হয়, তাই আমরা বলতে পারি যে sp3 সংকর অরবিটালে আমরা দেখব যে যোজ্যতা স্তরে যদি 4টি অরবিটাল প্রয়োজন থাকে, অর্থাৎ 4টি অরবিটাল বন্ধনে ব্যবহার হয়, অথবা যোজ্যতা স্তরে 4টি অরবিটাল রয়েছে যেগুলোতে ইলেকট্রন রয়েছে, এইগুলোই মিলে কি হবে? sp3 সংকরিত হবে। ওকে, তো একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবা যে sp3 সংকরায়ন হতে গেলে আমাদের একটা s অরবিটাল প্রয়োজন হবে, 3টা p অরবিটাল প্রয়োজন হবে। এখন কোন পরমাণুর একটা s 3টা p অরবিটাল প্রয়োজন হবে? তোমরা জানো যে একটা যৌগ যখন গঠিত হয় তখন এখানে দুই ধরনের পরমাণু থাকে, একটা সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণু থাকে, তার সাথে আরেকটি যুক্ত পরমাণু থাকে। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা যৌগের সেন্ট্রাল অ্যাটম বা কেন্দ্রীয় পরমাণুটি সংকরায়নে অংশগ্রহণ করবে। এখন প্রশ্ন হলো, আমরা একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু চিনব কিভাবে? তো মনে রাখবা যে একটা যৌগের যে পরমাণুটির যোজনী সবচেয়ে বড় হবে, অর্থাৎ জারণ সংখ্যা সবচেয়ে বড় হবে, ওই পরমাণুটি যৌগের কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার এখানে, তাহলে আমরা জানলাম একটা যৌগের কেন্দ্রীয় পরমাণু সংকরায়নে অংশগ্রহণ করে, এবং এই যৌগের কেন্দ্রীয় পরমাণু আমরা চিনব কি দিয়ে? যে একটা যৌগের যেই পরমাণুটার যোজনী সবচেয়ে বড় হবে, জারণ সংখ্যা সবচেয়ে বড় হবে, এই পরমাণুটি কেন্দ্রীয় পরমাণু হবে। তাহলে এই কেন্দ্রীয় পরমাণুটির ইলেকট্রন বিন্যাস আমরা করে যদি দেখি যে যোজ্যতা স্তরে যেই অরবিটালগুলোতে ইলেকট্রন রয়েছে, সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে সমযোজী যৌগের সংকরায়নে ওই অরবিটালগুলোই সংকরায়নে পার্টিসিপেট করে যেই অরবিটালগুলোতে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ ইলেকট্রন জোড়া থাকুক অথবা বেজোড় থাকুক ওটা ফ্যাক্ট নয়, যোজ্যতা স্তরের অর্থাৎ শেষ শক্তি স্তরের যেই অরবিটালগুলোতে ইলেকট্রন থাকবে তারাই কেবল সংকরায়নে পার্টিসিপেট করবে। আমরা এই জিনিসটা খেয়াল রাখবো যে সমযোজী বন্ধনের যোজ্যতা স্তরের ওই অরবিটালগুলোই সংকরায়নে পার্টিসিপেট করবে যেই অরবিটালগুলোর ইলেকট্রন যেই অরবিটালগুলোতে ইলেকট্রন রয়েছে, অর্থাৎ জোড়া হোক আর বেজোড় হোক। ঠিক আছে, তো এমন যদি দেখি যে ইলেকট্রন বিন্যাস করে যোজ্যতা স্তরে একটা s অরবিটাল আছে, 3টা p অরবিটাল আছে যাদের মধ্যে ইলেকট্রন আছে, তারাই কেবল sp3 সংকরিত হবে। ওকে, তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আমি কিন্তু একেবারে ভেঙে ভেঙে সবগুলো জিনিস বুঝাবো, যেহেতু তোমরা অনলাইনে পড়ছো, বাস্তবে তো তোমরা পড়লে সচরাচর কোশ্চেন করতে পারতা সরাসরি, ও সেখানে এই কারণে দেখা যাচ্ছে কি তোমাদের প্রবলেমগুলো সলভ করা সহজ হতো। আমরা যেহেতু অনলাইনে তোমাদের ইন্টারাকশানটা একটু কম হয়, স্বাভাবিক কারণে আমি একদম আস্তে আস্তে বুঝাবো যেন তোমরা বুঝতে কোনো কষ্ট না হয়। তো সবাই আমরা একটু মনোযোগী থাকার চেষ্টা করব, এবং যদি কোনো কোশ্চেন থাকে আমরা কমেন্টসে লিখলে আমি ইনশাল্লাহ খেয়াল করব। আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তোমরা বুঝতে পারতেছো কি না কথাগুলো, কোনো সমস্যা হচ্ছে কি না আমাকে একটু তোমরা কমেন্টে জানাইতে পারো। মহিবুল সৌরভ, ওয়ালাইকুম আসসালাম। ওকে, সবাই আশা করি বুঝতে পারতেছো, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, তাহলে আমরা সংকরায়নের sp3 সংকরায়নে চলে যাচ্ছি। তোমাদের sp3 সংকরায়ন যৌগ দেখে চিনবা কিভাবে? ক্রমি স্যার, sp3 সংকরায়ন আমরা যৌগ দেখে চিনব কিভাবে? সবসময় আমরা খেয়াল করব যে মনে করো মিথেন, অ্যামোনিয়া, পানি, এই যে যৌগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যৌগগুলো sp3 সংকরায়ন কিনা আমরা একটু দেখি। দেখো এই যৌগটার কেন্দ্রীয় পরমাণু এখানে কিন্তু মানে যোজ্যতা স্তরে আমরা জানি যে কার্বন কিন্তু 14 নম্বর গ্রুপে, অর্থাৎ তার যোজ্যতা স্তরে 4টি ইলেকট্রন আছে, 4টি কিন্তু বন্ধনে ব্যবহার হয়েছে, তার মানে তার মধ্যে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই। আগে আমরা যৌগগুলোর মুক্তজোড় ইলেকট্রনগুলো বের করার চেষ্টা করব। এই নাইট্রোজেন কিন্তু 15 নম্বর গ্রুপে, অর্থাৎ 5A গ্রুপে। তোমরা জানো যে 5A গ্রুপে থাকার কারণে তার মানে যোজ্যতা স্তরে তার 5টি ইলেকট্রন আছে, তোমরা জানো। এই 5টি ইলেকট্রন থাকলে বন্ধনে ব্যবহার হয়েছে 3টা, হাইড্রোজেনের সাথে 3টা, আর রয়েছে 2টা মানে এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন, আমরা খেয়াল রাখবো এটা। পানির অণুর অক্সিজেন কিন্তু তোমরা জানো
কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। অক্সিজেন কিন্তু তোমরা জানো 16 নম্বর গ্রুপে আছে, অর্থাৎ দ্রুততা স্তরে তার 6টি ইলেকট্রন রয়েছে। 6টি ইলেকট্রনের মধ্যে 2টা হাইড্রোজেনের সাথে 2টা ব্যবহার হয়েছে, আর বাকি রয়েছে কটা? 4টা হলো 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন। তো আমরা খেয়াল করব তাহলে এটা। তাহলে খেয়াল করো যে আমরা বলছিলাম যোজ্যতা স্তরে জোড়া ইলেকট্রন হোক আর বেজোড় ইলেকট্রন হোক, সবগুলি কি করবে? বন্ধনে সংকরণে পার্টিসিপেট করবে। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে মুক্তজোড় ইলেকট্রনগুলো সর্বদাই কিন্তু সংকর অরবিটালে থাকবে। তো খেয়াল করো যে এই যে কার্বনটা তোমরা দেখতে পাচ্ছ, কার্বনে কিন্তু মুক্তজোড় ইলেকট্রন নাই, 4টাই বন্ধনে ব্যবহার হয়েছে। তার মানে তার বন্ধন গঠন করতে 4টি অরবিটাল প্রয়োজন হবে। আর আমরা জানি যে 4টা অরবিটাল হলে কি হবে? sp3 সংকরিত হবে। 4টা অরবিটাল, দেখো 4টা অরবিটাল যদি থাকে তাহলে একটা s 3টা p মিলে sp3, একটা s 3টা p, মোট 4টা অরবিটাল, 4টা অরবিটাল থাকে। 5টা থাকলে দেখো sp3d, 6টা অরবিটাল থাকলে sp3d2, 7টা অরবিটাল থাকলে 7টা যদি বন্ধনে যোজ্যতা স্তরে ইলেকট্রন থাকে বা বন্ধনে ব্যবহার হয় তাহলে আমরা sp3d3 হবে। ঠিক আছে। আর যদি মনে করো যে 3টা থাকে sp2, 2টা থাকলে sp হবে। ঠিক আছে। তো এরকমভাবে তোমরা খেয়াল করবা যে এগুলো দেখলে আমরা বুঝবো, যে সংখ্যাটা দেখলে আমরা বুঝে যাব কোনটা কোন সংকরায়নটা হবে। ওকে, আমরা এটা খেয়াল করলে হবে। ওকে, তোমরা একটা জিনিস খেয়াল করো যে যোজ্যতা স্তরে যদি আমরা দেখি যে 2টি অরবিটাল ব্যবহার হয়েছে, তার মানে sp সংকলিত হবে, 3টা অরবিটাল ব্যবহার হয়েছে, sp2 হবে, 4টা হলে sp3, 5টা হলে sp3d, 6টা হলে sp3d2, 7টা হলে sp3d3। তো এই জিনিসটা আমরা খেয়াল রাখলে হবে। তাহলে এখানে দেখো কার্বনের মুক্তজোড় ইলেকট্রন নাই, 4টি বন্ধনে ব্যবহার হয়েছে, তার মানে 4টি বন্ধন ব্যবহার হয়েছে মানে কি 4টা ইলেকট্রন তার অরবিটাল তার প্রয়োজন। 4টা অরবিটাল হলে sp3 হবে, এটা sp3 সংকলিত। আবার দেখো নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে 3টা বন্ধনে অরবিটাল ব্যবহার হবে, আর এক জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকবে একটা অরবিটালে, মোট অরবিটাল প্রয়োজন 4টা, তার মানে এটাও sp3 সংকলিত। তো পানির অণুতে অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন আছে এক জোড়া, আবার দেখো আর এক জোড়া মানে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন রয়েছে। দেখো পানির অণুতে অক্সিজেনের 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রনের জন্য 2টা অরবিটাল, আর 2টা হাইড্রোজেনের সাথে 2টা অরবিটাল, মোট 4টা অরবিটাল, এটাও sp3 সংকলিত। তাহলে sp3 সংকলিত অরবিটালগুলো চিনতে আমাদের কোনো সমস্যা হবে না। যেমন আমি তোমাদের এখানে আর একটা জিনিস দেখাই, অ্যামোনিয়াম আয়ন। তোমরা জানো অ্যামোনিয়াম আয়ন, এই যে অ্যামোনিয়াম আয়নটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যামোনিয়াম আয়নে কিন্তু নাইট্রোজেনের কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, বাট সেখানে কিন্তু 4টা হাইড্রোজেনই কিন্তু কি হয়েছে? নাইট্রোজেনের সাথে বন্ধনে যুক্ত আছে। হ্যাঁ, তাহলে আমরা জানি যে যোজ্যতা স্তরে যদি 4টা বন্ধনে ব্যবহার হয়, ওর একটা পরমাণুর 4টা অরবিটাল প্রয়োজন হবে। 4টা পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ হওয়া মানে কি একটি পরমাণুর 4টি অরবিটাল প্রয়োজন হবে। 4টি অরবিটাল হলে sp3 সংগঠিত হবে, এটাও কিন্তু sp3 সংগঠিত হবে। এখন আরেকটা জিনিস তোমরা দেখতে পারো, বোরন টেট্রাহাইড্রেট আয়ন। বোরন টেট্রাহাইড্রেট আয়ন, দেখো টেট্রাহাইড্রেট আয়ন খেয়াল রাখতে হবে। বোরন টেট্রা, এটা কিন্তু মাঝে মধ্যে আসে অ্যাডমিশন টেস্টে, খেয়াল রাখতে হবে। এই 2টা সবচেয়ে বেশি তোমার অ্যাডমিশন টেস্টে দেয়, তোমরা খেয়াল রাখতে হবে। বোরন টেট্রাহাইড্রেট আয়ন, এখানে কিন্তু তোমরা যদি খেয়াল করো যে এটা 4টা মানে বোরন কিন্তু 4টা হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধনে আবদ্ধ আছে, তার 4টা অরবিটাল প্রয়োজন, তার মানে এটাও কিন্তু sp3 সংকলিত। তা আমরা এই জিনিসগুলো দেখলে আমরা আশা করি চিনব যে sp3 সংকলিত কারা হচ্ছে। আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে সমস্যা হবে না। অথই আসছে, ইকরাকে দেখতে পাচ্ছি না, আমাদের রেকর্ডিং করা লাগবে না, রিলিফ, আমরা এই ক্লাসটা করে ফেলছিলাম। হ্যাঁ সুমাইয়া জামান, তোমরা এই ক্লাসটা করে ফেলছিলে, তবে আমরা এখানে আরও একটু সুন্দরভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। তোমরা আশা করি বেনিফিটেড হবে এই ক্লাসটা করে, লসের কিছু নাই। একটু ভালোভাবে আমরা ওই সংকরায়ন প্রথম থেকেই পড়াইয়া যাচ্ছি, যেহেতু এটা রেকর্ড হিসেবে থাকবে তোমাদের অনলাইনে, এটা তোমাদের জন্য ভালো হবে, এই কারণে আমি একদম গুছিয়ে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি। তাহলে দেখো প্রথমে আমরা এইটার সংকরায়ন, আমরা সবগুলো sp3 সংকরায়ন সবগুলো আমরা আলোচনা করব, কারণ যেহেতু এইগুলোর বাইরে তোমরা যদি দেখো বোর্ড পরীক্ষায় sp3 সংকরায়ন প্রশ্ন হিসেবে এসেছে, মনে রাখবা এই প্রশ্নগুলো বা এইগুলোর বাইরে কোনো কালে আসবে না। ঠিক আছে, কোনো কালে আসবে না, এগুলোর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই এবং আসবেও না। ঠিক আছে। তো আরও একটি সংকরায়ন তোমাদের আমি একটু দেখাই, যেহেতু তোমরা আরও একটু দেখো, যেমন মনে করো নাইট্রোজেন ট্রাইক্লোরাইড। নাইট্রোজেন ট্রাইক্লোরাইড কিন্তু এখানে কিন্তু 3টা ক্লোরিনের সাথে 3টা যুক্ত হয়েছে, ও 3টা অরবিটাল প্রয়োজন, এক জোড়া মুখ, এটাও sp3 সংকলিত। ফসফরাস ট্রাইক্লোরাইড, এটাও কিন্তু sp3 সংকলিত।
তো আমরা একটু খেয়াল করব যে এই জিনিসগুলো আমরা দিচ্ছি এই কারণে যে যদি কখনো প্রশ্ন আসে, খেয়াল রাখবা যত প্রশ্নই পৃথিবীতে আসুক সংকরায়ন সম্পর্কিত sp3 এই যৌগগুলোর বাইরে কিন্তু আসবে না। খেয়াল রাখবা, আমি একেবারে একদম কমপ্লিট ইনকমপ্লিট সব দিয়ে দিচ্ছি। তারপরও আরও একটা যৌগ তোমরা ইচ্ছা করলে পড়তে পারো, H2S সালফারে কিন্তু 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে এগুলো। তা আশা করি এগুলা পারলে তোমাদের সংকরায়নে কমপ্লিট করবো। আমি তোমাদের যতগুলো দেখাবো এই 2টা দেখাবো, আর মানে এখান থেকে এতটুকু পর্যন্ত দেখাবো, বাকি এগুলো তোমাদের দেখি আমি ওইখান থেকে একটা আর এখান থেকে 2টা দেখাবো, তোমরা বাকিগুলো হোমওয়ার্ক হিসেবে করবা। ওকে, তাহলে এবার আমরা এই মিথেনের সংকরায়ন আলোচনা করব, sp3 সংকরায়ন। এর কেন্দ্রীয় পরমাণু যেহেতু কার্বন, খেয়াল রাখবো এই কেন্দ্রীয় কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করব আমরা। জেনারেল ইলেকট্রন বিন্যাস কনফিগারেশন করে দেখব 1s2 2s2 2px1 2py1 2pz0। ওকে, তো যোজ্যতা স্তরে দেখো 2pz যে অরবিটালটা রয়েছে এই অরবিটালটা কিন্তু খালি, আর যোজ্যতা স্তরে 2s অরবিটাল 2টি ইলেকট্রন আছে। সে যদি এই 2টা ইলেকট্রন শেয়ার করে বন্ধনে অংশগ্রহণ করে তখন তার অষ্টক পূর্ণ হয় না। এজন্য কার্বন অষ্টক পূর্ণতার জন্য স্থিতিশীল যৌগ গঠন করার স্বার্থে সে উত্তেজিত হয়ে 2s থেকে একটা ইলেকট্রন 2pz এ চলে যায়, 2px1 2py1 2pz1। অযুগ্ম অরবিটাল তখন তার 4টা হয় এবং 4টা শেয়ার করলে তার অষ্টক পূর্ণ হয়। দেখো একটা s যোজ্যতা স্তরে 3টা p অরবিটাল মিলে sp3 সংকরিত হয়। আমরা তোমাদেরকে বলেছিলাম যোজ্যতা স্তরে যতটা অরবিটাল সংকরায়নে পার্টিসিপেট করে সে কিন্তু সংকরায়নে ততটি অরবিটাল কিন্তু সে ফলে সংকরায়নের ফলে তার কিন্তু ততটি অরবিটাল সৃষ্টি হয়। তাহলে একটা s 3টা p অরবিটাল সংকরায়নে পার্টিসিপেট করেছে, তার মানে sp3 সংকর অরবিটাল কিন্তু 4টা হবে, যেহেতু টোটাল 4টা অরবিটাল সব পার্টিসিপেট করছে, 1টা 2টা 3টা 4টা। তাহলে আমরা খেয়াল করো 1s2 2 হলো শক্তিস্তর, sp3 হলো সংকর অরবিটাল, আর তার মধ্যে ইলেকট্রন আছে একটি, আমি উপরে একটি দেব 2sp3, এখানে ইলেকট্রন আছে একটি দেব 2sp3, ইলেকট্রন একটি দেব 2sp3। ওকে, এভাবে দেখো আমার sp3 সংকর অরবিটাল 4টা কিন্তু সৃষ্টি হয়েছে। তা আমাদের আশা করি বুঝতে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, এবার আমরা দেখব যে কেন্দ্র এই সংকরায়ন পর্যন্ত দেওয়ার পর তোমার যে কাজটা হবে, এরপরে তুমি দেখবা এই সংকর অরবিটালগুলো কার সাথে অতিক্রমণ করবে। যেই পরমাণুটা কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত হয়ে যৌগটি গঠন করেছে তার সাথেও যুক্ত হবে। তো কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত হয়েছে কি হাইড্রোজেন, তা খেয়াল রাখবা কেন্দ্রীয় পরমাণুর সাথে যেই পরমাণুটা যুক্ত হবে তার যোজ্যতা স্তরের অরবিটাল কিন্তু সংকরিত হবে না। খেয়াল রাখবা তার বিশুদ্ধ অরবিটাল বেজোর অরবিটালগুলো কি করবে, এই সংকর অরবিটালের সাথে অতিক্রমণে লিপ্ত হবে। দেখো হাইড্রোজেন কিন্তু আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর কিন্তু 1s1 একটা অযুগ্ম অরবিটাল রয়েছে, এই অরবিটালটা এই 4টা সংকর অরবিটালের সাথে অতিক্রমণ করবে। যেহেতু 1s1 অরবিটাল কি আছে একটি হাইড্রোজেনের, তাহলে তার মানে 4টি সংকর অরবিটালের সাথে যদি সে অতিক্রমণে লিপ্ত হতে হয় তাহলে কিন্তু 4টি হাইড্রোজেন পরমাণুর প্রয়োজন হবে। তাহলে দেখো এই প্রত্যেকটি sp3 সংকর অরবিটালের নিচে একটি করে 1s1 অরবিটাল আমি দিলাম। এরপরে তাদেরকে আবার অতিক্রমণ আমরা দেখালাম যে এই sp3 সংকর অরবিটাল হাইড্রোজেন 1s1 অরবিটালের সাথে অতিক্রমণ করে কি হলো, কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করলো। আবার এখানেও দেখো একই রকমভাবে আমরা দেখাতে পারি, এখানেও আমরা একই রকমভাবে দেখাতে পারি। ওকে, এখানেও আমরা একই রকমভাবে দেখাতে পারি। দেখো বুঝছো কিনা? এবার আমরা এই দেখাইলাম কে কার সাথে অতিক্রমণে গেল। এবার আমাদের কাজ হলো যে অরবিটাল চিত্র আঁকবো, যে অরবিটাল অঙ্কন করে দেখাবো যে তারা কিভাবে অতিক্রমণের মাধ্যমে যৌগটি গঠন করে। ওকে, আমরা একটা কাজ করি, এখানেই আমরা তোমাদের অরবিটালটা অঙ্কন করব। দেখো এখানে যদি কেন্দ্রীয় কার্বন পরমাণু হয়, দেখো এই কার্বন হাইড্রোজেন এই যে sp3 সংকর অরবিটাল, এটা তো p অরবিটালের চরিত্রটা বেশি হবে। p অরবিটাল চরিত্র তোমরা জানো ডাম্বেল শেপ, আর s অরবিটাল হলো স্পেরিক্যাল শেপ। তার মানে একটা ডাম্বেল শেপের একটা লুপের সাথে s অরবিটালের স্পেরিক্যাল শেপের একটা, দেখো এই s অরবিটালের স্পেরিক্যাল শেপ, এটা হলো 1s1 হাইড্রোজেনের, আর এটা হলো কার্বনের ডাম্বেল শেপ 2sp3 সংকর অরবিটাল অতিক্রমণ করে। দেখো এইটা হলো অতিক্রমণ অঞ্চল, এই কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন, এটা সিগমা চিহ্ন দিচ্ছি মানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠিত হবে।
একই রকমভাবে এরকম হবে কয়টা, আরও 3টা। তার মানে আমি এখানে একটা দেব 2sp3 1, কার সাথে, হাইড্রোজেনের 1s1 এর সাথে। একই রকমভাবে এদিকে দেব 2sp3 1, হাইড্রোজেনের 1s1, 2sp3 1, হাইড্রোজেনের 1s1। ওকে, এইটা হলো অরবিটাল চিত্র। দেখো এই অরবিটাল চিত্রটা যদি আমরা বুঝি, হাইড্রোজেন তো জারক না, তবু কার্বন উত্তেজিত হবে কেন? আচ্ছা, এটা আমি বলছিলাম। দেখো খেয়াল রাখবা যে কার্বন আমরা যদি দেখি যে কার্বন কিন্তু যোজ্যতা স্তরে 2টা অযুগ্ম অরবিটাল আছে। এই 2টা অযুগ্ম অরবিটালের সাথে যদি হাইড্রোজেন শেয়ার করে, তখন কিন্তু তার হয় কটা, যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 4টা, শেয়ার করলো 2টা, 6টা, অষ্টক পূর্ণ হয় না। ঠিক আছে, সে অষ্টক পূর্ণতার জন্য দেখা যায় আপনি কি হয়, উত্তেজিত হয়। খেয়াল রাখবে একটা পরমাণু 2ভাবে উত্তেজিত হতে পারে। সেটা হলো যে জারক দ্বারা উত্তেজিত হতে পারে, এটা হলো জেনারেল প্রসেস। আর একটা হলো তার যদি যোজ্যতা স্তরে অষ্টক পূর্ণ না হয়, অষ্টক পূর্ণতার জন্য সে উত্তেজিত হতে পারে। সেক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে যে ওই পরমাণুর যোজ্যতা স্তরে খালি এবং জোড়া ইলেকট্রন আছে কিনা। খালি এবং জোড়া অরবিটাল যদি থাকে তাহলে সে উত্তেজিত হতে পারে অষ্টক পূর্ণতার জন্য। এই কার্বনের ক্ষেত্রে সেই ঘটনাটা ঘটেছে যে সে যে যোজ্যতা স্তরে ইলেকট্রনগুলো রয়েছে 4টা, 2টা অযুগ্ম অরবিটাল, 2টা অযুগ্ম অরবিটাল যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে তার 6টা ইলেকট্রন হয়, অষ্টক পূর্ণ হয় না, অর্থাৎ একটা স্টেবল কম্পাউন্ড ফর্ম করতে পারে না। স্টেবল কম্পাউন্ড ফর্ম করার জন্য সে উত্তেজিত হয়ে 4টি অযুগ্ম অরবিটাল লাভ করে, এবং 4টি অযুগ্ম অরবিটাল আবার 4টি অযুগ্ম অরবিটালের সাথে শেয়ার করে মোট 8টি ইলেকট্রন লাভ করে অষ্টক পূর্ণতা লাভ করতে পারে। এই কারণে কিন্তু কার্বন উত্তেজিত হয়। আশা করি আব্দুল্লাহ আল সিয়াম তুমি বুঝতে পেরেছ। স্যার সাদিয়াকে অ্যাড করে দেন প্লিজ। মেয়েটা কান্না করতেছ। সাদিয়া কোথায়? সাদিয়া তো আমি তো সবারই অ্যাড করছি, আমি তো সবাইকে অ্যাড করছি। সাদিয়া তো কারোর তো অ্যাড করার বাকি নাই। এখন আসলে অ্যাড করাটা পসিবল হবে না, ক্লাসটা পরে দেখতে হবে। আজকে আমাকে যারা আসলে এখনও অ্যাড হতে পারোনি, আমাকে পরবর্তীতে আমাকে একটু জানাইলেই হবে, কারণ এখন যেহেতু লাইভে আমি আসি, এখন আসলে লাইভটা ক্যান্সেল করে অ্যাড করা সম্ভব না। ক্যামেরা উল্টা লাগার তো কথা না। বোরন ট্রাইফ্লোরাইড, বোরন কি নিজে নিজে উত্তেজিত হয় নাকি ফ্লোরিন দ্বারা? অবশ্যই ফ্লোরিন দ্বারা উত্তেজিত হয়। সেক্ষেত্রে বোরন কিন্তু ট্রাইফ্লোরাইড গঠন করে অষ্টকপূর্ণ হয় না। খেয়াল রাখবা, বোরন কিন্তু ট্রাইফ্লোরাইড গঠন করে অষ্টকপূর্ণ হয় না। বোরন কিন্তু স্থিতিশীল যৌগ গঠন করে না, কথা বুঝিনি। ওইটা আমরা আরও পরে পড়াবো, ওয়েট করো। এটা কিন্তু অষ্টকপূর্ণ হয় না। অষ্টকপূর্ণ হলে কিন্তু নিজে নিজে হাইড্রোজেন দ্বারা হতো। বোরন ট্রাইহাইড্রেটও কিন্তু গঠন করে, ঠিক আছে। ম্যাক্সিমাম পর্যন্ত বোরন কিন্তু ট্রাইহাইড্রেটও গঠন করে, ঠিক আছে। একটা পরমাণুর যোজ্যতা স্তরে অষ্টকপূর্ণ না হলেও যোজ্যতা স্তরে যদি খালি অরবিটাল জোড়া ইলেকট্রন থাকে, উত্তেজিত হতে পারে, যদি অষ্টকের চেয়ে বেশি না হয়। অষ্টকের আগ পর্যন্ত হতে পারবে, কথা বুঝিনি। কিন্তু একটা পরমাণু অষ্টকের চেয়ে বেশি অযুগ্ম অরবিটাল উত্তেজিত হয়ে লাভ করতে পারবে না বিজারক দিয়ে। হ্যাঁ, তখন জারক প্রয়োজন হবে, খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল করলে হবে। সাদিয়া মজুমদার আসো তাহলে, এবার আসো তাহলে। এটা হলো আমরা খেয়াল রাখবো, অনেক সময় আমরা পরীক্ষা আসলে এটা লিখবো আমরা অরবিটাল চিত্র, খেয়াল রাখবো এটা হলো অরবিটাল চিত্র। আর এটার গাঠনিক চিত্র আমরা লিখবো এটা হলো গাঠনিক চিত্র। গাঠনিক চিত্র, ওকে। আচ্ছা, এবার আসো, এটা এই পর্যন্ত যদি বুঝো তাহলে একটু খেয়াল করো। গাঠনিক চিত্র, অরবিটাল চিত্র আমরা বুঝলাম। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখবো, মিথেনের যে বন্ধন কোণ খেয়াল রাখবো যে সেখানে কার্বন, দেখো হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ হবে 109.5 ডিগ্রি।
অথবা আমরা বলতে এবারে 109°28'। এই দুইটা খেয়াল রাখবো যে এখানে বন্ধন কোণ হবে 109.5°। খেয়াল রাখবো আমরা যে sp3 সংকরিত যৌগগুলোর বন্ধন কোণ এমনটাই হয় 109.5° অথবা 109°28'। সচরাচর এমনই হবে, তবে ব্যতিক্রম ঘটনাও আছে। যেমন আমরা একটু পরেই একটু আলোচনা করব, যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা আলোচনা করতে পারি। খেয়াল করো, আমি নাইট্রোজেনের পরিবর্তে এবার আলোচনা করব মিথেন শেষ, এবার অ্যামোনিয়া আলোচনা করব। আমরা মিথেনটা বুঝছি কিনা একটু দেখো। নাদিয়া ফ্রিন, পিসিতে রোটেট করা যায় না, একটু কষ্ট করে পিসিতে তোমার দেখার চেষ্টা করতে হবে, নাহলে তোমাদের মোবাইলে দেখতে হবে। মোবাইলে দেখে নিবা তাইলে হবে, কারণ মোবাইলে দেখা ছাড়া হবে না, কারণ মোবাইলে তো যে কোনো দিকে ঘুরিয়ে তোমার দেখতে পারবা। পিসিতে দেখে আসলে এটা পসিবল হবে না। পিসিতে এরকমই হবে, কারণ যেহেতু আমার এখানে মানে দেখতে এবার কিন্তু তোমাদের ইন্টারনেট একেবারে আশা করি সমস্যা হবে না। হ্যাঁ, বন্ড অ্যাঙ্গেলটা মুখস্থ করতে হবে। আশফি, বন্ড অ্যাঙ্গেল মুখস্থ করতে হবে, খেয়াল রাখতে হবে বন্ড অ্যাঙ্গেলটা একেবারেই মুখস্থ। এটা রঞ্জন রশ্মির মাধ্যমে এক্সপেরিমেন্টাল প্রুভেন রেজাল্ট মনে রাখতে হবে। যে কোনো জিনিস যখন এক্সপেরিমেন্টালি প্রুভেন হয় এবং এক্সপেরিমেন্ট করে পাওয়া যায়, এগুলো তুমি মুখস্থ করা ছাড়া উপায় নেই। এগুলোর কোনো টেকনিক্যাল বিষয় বা যৌক্তিক বিষয় নেই। খেয়াল রাখতে হবে এগুলা পরীক্ষা করে প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে। এটা রঞ্জন রশ্মির মাধ্যমে পরীক্ষা করার মাধ্যমে, এক্স রে রশ্মির মাধ্যমে পরীক্ষা করে দেখা গেছে তার বন্ধন কোণ 109.5°, 109°28'। এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল করবা যে শুধুমাত্র যৌগের কেন্দ্রীয় পরমাণুতে যদি মুক্তজোড় ইলেকট্রন না থাকে এবং যৌগটা যদি সংকরিত হয়, তাহলে অবশ্যই যৌগটির বন্ধন কোণ 109.5° হবে, অর্থাৎ 109°28' হবে। এটা খেয়াল রাখবা। আমি আবার বলি, যদি যৌগটা sp3 সংকরিত হয় এবং যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন না থাকে, তাহলে যৌগটির বন্ধন কোণ 109.5° বা 109°28' হবে, ঠিক আছে। আর যদি যৌগের কেন্দ্রীয় পরমাণুতে মুক্তজোড় ইলেকট্রন থাকে, তখন দেখা যাবে ভেরিয়েশন হবে, চেঞ্জ হবে। এগুলো আমরা একটু দেখব। দেখো অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা একটু দেখি। অ্যামোনিয়ার যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তোমরা দেখো অ্যামোনিয়ার কার্বনের পারমাণবিক সংখ্যা নাইট্রোজেনের কিন্তু আমরা দেখি অ্যামোনিয়ার কেন্দ্রীয় পরমাণু যেহেতু নাইট্রোজেন, তার পারমাণবিক সংখ্যা 7, ইলেকট্রন বিন্যাস করলে এখানে একটা ইলেকট্রন আসে। এবার তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, এখানে অ্যামোনিয়ার কিন্তু যোজ্যতা স্তরে উত্তেজিত হওয়ার কোনো পসিবিলিটি নাই, বাট তার যোজ্যতা স্তরে কিন্তু একটা জোড়া ইলেকট্রন আর 3টা অযুগ্ম অরবিটাল আছে। তারা আমি তোমরা বলছিলাম যে যোজ্যতা স্তরে ইলেকট্রন বিন্যাস করে যদি দেখো জোড়া এবং অযুগ্ম ইলেকট্রন থাকে, সবগুলোই কিন্তু সংকরায়নে পার্টিসিপেট করবে। তার মানে কি, এগুলো সবগুলো হাইব্রিডাইজেশনে পার্টিসিপেট করবে। একটা S, 3টা পি অরবিটাল, তাহলে কি সংকরিত হবে? সে sp3 হবে। তবে পার্থক্যটা কি, এই 3-4টা অরবিটাল সংকরণে পার্টিসিপেট করে sp3 যে সংকর অরবিটাল সৃষ্টি করবে 4টা, এই 4টার মধ্যে একটাতে থাকবে দেখো 2টা ইলেকট্রন, দেখো একটাতে 2টা ইলেকট্রন থাকবে। দ্যাট মিনস আমরা কিন্তু এই যে ইলেকট্রনটা, এটাকে কিন্তু আমরা জোড়া ইলেকট্রনটাকে কিন্তু আমরা মুক্তজোড় ইলেকট্রন বলেছিলাম এর আগে। তো এবার দেখো এই মুক্তজোড় ইলেকট্রন যখন যৌগ গঠন করে, এই মুক্তজোড় ইলেকট্রনটা কিন্তু সংকর অরবিটালে থাকে। খেয়াল রাখবা, একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে যোজ্যতা স্তরে যে জোড়া ইলেকট্রনগুলো থাকে, এগুলো মুক্তজোড় ইলেকট্রন, বাকিগুলো যোজনী, ঠিক আছে। কিন্তু একটা যৌগ গঠন করলে কিন্তু এই মানে খেয়াল করবো যে মুক্তজোড় ইলেকট্রনগুলো কিন্তু পরমাণুর ক্ষেত্রে কিন্তু তার মানে বিশুদ্ধ অরবিটালে থাকে, বাট যৌগের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু মুক্তজোড় ইলেকট্রন কিন্তু থাকে কোথায়? সংকর অরবিটালে। এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। তাহলে সংকর অরবিটাল থাকলে এই যে জোড়া ইলেকট্রনটা দেখো, এই জোড়া ইলেকট্রনটা প্রথম সংকর অরবিটালটাতে হবে, ঠিক আছে। আর বাকিগুলো দেখো 3টা অযুগ্ম অরবিটাল, 3টা অযুগ্ম অরবিটাল, ওকে। আর 3টার সাথে দেখো 3টা হাইড্রোজেন কি করবে? 1s1 অরবিটালের সাথে অধিক্রমণে লিপ্ত হবে, ওকে। তাহলে আমরা দেখো অ্যামোনিয়ার যে অরবিটাল কে কার সাথে অধিক্রমণে গেল তা আমরা দেখাই ফেললাম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আশা করি ইনশাল্লাহ তোমরা বুঝতে পেরেছো এতটুকু। একই 109°28', 109°28', এগুলা বোঝার কথা তোমরা, ওকে। আচ্ছা, ঠিক আছে। তোমরা sp3 সংকর অরবিটালে s আর p এর বৈশিষ্ট্যের কথা বলেছো। sp3 সংকর অরবিটালে মনে রাখবা যে
এখন খেয়াল করো, এখানে একটা এস, তিনটা পি অরবিটাল, তাহলে তুমি 100কে মোট কয়টা অরবিটাল দেখো? 4টা। 4 দ্বারা ভাগ করো, 4 দ্বারা যদি ভাগ করো, 4 25 100, তার মানে প্রত্যেকটি অরবিটালের পার্সেন্টেজ হলো 25%। তার মানে এস এর চরিত্র হলো 25%। যেহেতু তিনটা পি, 3 গুণ হবে, তাহলে পি এর চরিত্র হবে 75%। ওকে, এগুলো বুঝবা ইজিলি, সমস্যা নেই। তাহলে এসপি3 শঙ্কর অরবিটালে এস এর চরিত্র হবে 25% আর পি এর চরিত্র হবে 75%। ওকে, বৈশিষ্ট্য মানে চরিত্র আর কি, সুবিধা নেই। ঠিক হয়ে যাবে, একটু অপেক্ষা করো, ব্লার একটু হয়েছে, অসুবিধা নেই, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, শঙ্করায়ন সবগুলোই পড়তে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। একটু দেখো তাহলে এবার আমরা অ্যামোনিয়ার শঙ্করায়নটা একটু দেখবো। তো অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো একটা কিন্তু sp3-র মধ্যে জোড়া ইলেকট্রন, তাহলে আমরা sp3-র মধ্যে জোড়া ইলেকট্রন যেটা আছে এটা বন্ধনে দেখাবো না। দেখো এইটা sp3 2, দেখো দুইটা ইলেকট্রন রয়েছে, ঠিক আছে। এরপরে বাকি যেগুলো আছে কার্বনের মতো, দেখো বাকিগুলো তো নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে দেখো অধিক্রমণ, বাকিগুলো কার্বনের মতো অ্যাজ ইউজুয়াল হবে, ঠিক আছে। এটা হলো মুক্ত জোড় ইলেকট্রন, বাকি তিনটা হলো বন্ধনে আবদ্ধ হবে। ঠিক তদ্রুপভাবে আমরা এখানেও দিতে পারি, দেখো এখানে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আর বাকি তিনটা হাইড্রোজেনের সাথে বন্ধনে যাবে। তবে এখানে বন্ধন কোণ হবে কার্বন নাইট্রোজেন হাইড্রোজেন যে বন্ধন কোণ 160 ডিগ্রি। এখানে মনে রাখতে হবে এটা হবে 160 ডিগ্রি। ওকে, তোমরা এটা খেয়াল রাখতে হবে। দেখো এইটাও কিন্তু sp3 সংগঠিত, বাট তার বন্ধন কোণ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গঠন আমরা খেয়াল রাখবো, মিথেনের গঠন ছিল চতুস্তলিকীয়, তোমরা এটা লিখে রাখবা, মিথেনের গঠন হচ্ছিল চতুস্তলিকীয়। হ্যাঁ, মিথেনের গঠন গঠন ছিল কিন্তু চতুস্তলিকীয়, আর অ্যামোনিয়ার গঠন হলো ত্রিকোণাকৃতির পিরামিডীয়। ওকে, এটার গঠন হবে ত্রিকোণাকৃতির পিরামিডীয়। ওকে, ত্রিকোণাকৃতির পিরামিডীয়। ওকে, খেয়াল রাখবে এটা ত্রিকোণাকৃতির পিরামিডীয়, আর মিথেনের গঠন ছিল চতুস্তলিকীয়। ওকে, এটার বন্ধন কোণ হবে 160 ডিগ্রি, মিথেনের বন্ধন কোণ ছিল 109.5 ডিগ্রি। তাহলে এখন একটা জিনিস দেখলাম, মিথেন এবং অ্যামোনিয়া উভয়ই কিন্তু sp3 সংকরিত ছিল, বাট দুইজনের গঠন এবং বন্ধন কোণ কিন্তু পুরাই চেঞ্জ হয়ে গেছে। দেখো গঠন এবং বন্ধন পুরাই চেঞ্জ, তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জায়গায় তাদের গঠন বন্ধন কোণ চেঞ্জ হওয়ার পেছনে কি কারণ আছে? তাহলে এইগুলো প্রশ্ন হিসেবে সৃজনশীল হায়ার অ্যাবিলিটিতে থাকবে, 4 নম্বর প্রশ্নে থাকবে, এগুলো আমরা ব্যাখ্যা দেব। তবে আমরা আগে সংকরণটা শেষ করে নেই, এদের বন্ধন কোণ গঠন চেঞ্জ হওয়ার পেছনে কারণগুলো আমরা ব্যাখ্যা করব। তোমরা খেয়াল রাখো যে আমরা একটা মানে চেঞ্জ পাইলাম, দ্যাট মিনস sp3 সংকরিত, মিথেন এবং অ্যামোনিয়া উভয়ই sp3 সংকরিত, বাট তাদের মধ্যে স্ট্রাকচারে ডিফারেন্স এবং বন্ড অ্যাঙ্গেলেও ডিফারেন্স। এই বন্ড অ্যাঙ্গেল এবং স্ট্রাকচার ডিফারেন্স হওয়ার পেছনে কি কারণ রয়েছে আমরা সামনে কিন্তু এটা আলোচনা করব। এবার আসো পানির অণুতে চলে যাই। আমরা পানির অণুর যদি ইলেকট্রন কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যায় হ্যাঁ, হ্যাঁ লোন পেয়ার থাকার কারণেই, এটা লোন পেয়ার থাকার কারণে ঘটনা আমি বলছিলাম না, লোন পেয়ার অবশ্যই তোমরা বুঝে গেছো যে আমি বলছিলাম যে লোন পেয়ার থাকলে বন্ড অ্যাঙ্গেল এবং গঠন চেঞ্জ হয়। লোন পেয়ারটাই মূলত এই ডিফারেন্সটা করেছে, আমরা দেখব। এবার দেখো অক্সিজেনের ক্ষেত্রে আমরা যদি আলোচনা করি, দেখো অক্সিজেনের কিন্তু ইলেকট্রন বিন্যাস করলে এখানে দুইটা ইলেকট্রন তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এখানে কিন্তু সে কিন্তু সংকরিত হলে কিন্তু একটা এস তিনটা পি মিলে sp3 সংকরিত হবে। তবে তার সংকর অরবিটাল sp3 কয়টা হবে? 4টা হবে। এই 4টা সংকর অরবিটালের মধ্যে sp3 প্রথমটার মধ্যে দুইটা ইলেকট্রন আছে 2,
দ্বিতীয়টার মধ্যেও কিন্তু দুটি ইলেকট্রন রয়েছে, এই দুইটা হলো মুক্তজোড় ইলেকট্রন। আর 2sp3 এটা কিন্তু বেজোড় ইলেকট্রন, এটা যোজনী হিসেবে কাজ করবে। 2sp3 এটা 1, এটাও যোজনী হিসেবে কাজ করবে। দেখো তোমরা এতটুকু পর্যন্ত বুঝছো কিনা। এখন অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন, কিন্তু যেহেতু দুইটা অযুগ্ম অরবিটাল আছে, দুইটা হাইড্রোজেনের 1s1 তাদের সাথে অধিক্রমণে লিপ্ত হবে। 1s1 হাইড্রোজেনের 1s1। ওকে, এবার আমরা তাদেরকে অধিক্রমণ দেখাবো অক্সিজেনের সাথে কিভাবে হাইড্রোজেনটা অধিক্রমণে যায়। খেয়াল করো, 2sp3 1 এটা অধিক্রমণ হবে কার সাথে? হাইড্রোজেনের 1s1 এর সাথে। একই রকমভাবে 2sp3 অধিক্রমণ হবে হাইড্রোজেনের 1s1 এর সাথে। ওকে, আর তোমরা এখানে মুক্তজোড় ইলেকট্রনের বিষয়ে যেটা আমরা দেখব, 2sp3 এটা এই দিক দিয়ে দিই, 2sp3 2sp3 ওকে। এখন তাহলে এর স্ট্রাকচার যদি আমরা দেখাই, দেখো এখানে দুইটা হাইড্রোজেনের অক্সিজেনের সাথে সিগমা বন্ধন, দেখো সিগমা বন্ধন, এই দুইটা সিগমা বন্ধন, আর এই দুই জোড়া মুক্তজোড় ইলেকট্রন আমরা দেখাইব। এর বন্ড অ্যাঙ্গেল হবে, দেখো একটা এর বন্ড অ্যাঙ্গেল হবে 104.5 ডিগ্রি, অর্থাৎ হাইড্রোজেন অক্সিজেন বন্ড অ্যাঙ্গেল হবে 104.5 ডিগ্রি। খেয়াল রাখবো আমরা, অর্থাৎ 104 ডিগ্রি 28 মিনিট। খেয়াল রাখবো আমরা 104 ডিগ্রি 28 মিনিট। এটাও কিন্তু পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউতে প্রায় সময় আসে। এটার গঠন হবে উল্টা বিশেপ, উল্টা ভি আকৃতির। উল্টা ভি আকৃতির, খেয়াল রাখবো আমরা এটা। অর্থাৎ উল্টা বি আকৃতির বলতে এরকম আর কি, বি তো আমরা লিখি এইভাবে, আসলে এটার আকৃতি হবে এরকম, দেখো এরকম। ওকে, বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হওয়ার কারণটা লোন পেয়ার আমরা আলোচনা করব সামনে ইনশাল্লাহ। এক একটার আকৃতি এক এক রকম। হুম 100 সব ত্রিকোণাকৃতির পিরামিডীয়, সোমায়া আক্তার, ত্রিকোণাকৃতির পিরামিডের সব গঠনের কি বন্ড অ্যাঙ্গেল 160 ডিগ্রি হয় না? ত্রিকোণাকৃতির পিরামিডীয় গঠন অনেকেরই আছে, বাট সবার বন্ড অ্যাঙ্গেল 160 ডিগ্রি হবে না। এইটাও আরেকটা কতগুলো কারণে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যা দেব। কারণ এসপি সংকরায়ন যে ব্যালেন্স স্টাইলে দুইটা থাকে, আচ্ছা এটা দেখাবো, আলোচনা করব সামনে। স্যার বুঝি নাই, এসপি3 সংকরায়নের দরকার কি? 2s2px এর বন্ধনে অংশ নিতে। আচ্ছা হ্যাঁ, এখন আমরা বলছিলাম যে 2s যদি অধিক্রমণ করে হাইড্রোজেনের 1s1 এর সাথে, তাহলে ss অধিক্রমণ হবে। আর px যদি তোমার s এর সাথে অধিক্রমণ করে, p আর s অধিক্রমণ হবে। আমি তোমাদেরকে পড়াইছিলাম যে ss অধিক্রমণ sp অধিক্রমণের মধ্যে sp অধিক্রমণ কিন্তু বন্ধনটা শক্তিশালী, ssটা দুর্বল হয়। তাহলে স্বাভাবিক কারণে একই যৌগে একই রকম বন্ধন, কার্বন হাইড্রোজেন বন্ধন বা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধন, একটা দুর্বল হয় আর একটা শক্তিশালী হয়, তখন তো আসলে যৌগটা স্থিতিশীল হয় না। তো এই কারণে দেখা যায় যে সবগুলো অরবিটাল মিলে একটা সমশক্তি সম্পন্ন সবগুলো অরবিটাল সৃষ্টি করে এবং বন্ধনগুলো সমশক্তি সম্পন্ন হয়, এই কারণে তারা সংকরায়নে যায়। ওকে, সোমায়া রহমান প্রমি, আশা করি বুঝতে পারছো। সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও, একদম ক্লিয়ারলি বুঝছো কিনা। এবার আমরা চলে যাব অ্যামোনিয়াম আয়ন আর বোরন টেট্রাহাইড্রেট আয়নে। অ্যামোনিয়াম আয়ন আর বোরন টেট্রাহাইড্রেট আয়নে আমরা যাব।
এবার আসো আমরা কিন্তু যে জিনিসটা দেখাবো এই দুইটা শেষ হয়ে গেছে, আমরা অ্যামোনিয়াম আয়নটা দেখাবো। অ্যামোনিয়া নাইট্রোজেন পরমাণুর কেন্দ্রীয় পরমাণুর ইলেকট্রন বিন্যাস যদি কেউ 1s2 2s2 2px1 2py1 2pz1। ওকে, গাঠনিক চিত্র তো তোমরা পারবা, গাঠনিক চিত্র দেখাইতে হবে না, আশা করি তোমরা ইজিলি গাঠনিক চিত্রগুলোকে মনে রাখতে হবে। গাঠনিক চিত্র এগুলো তো নর্মাল বিষয়, ত্রিকোণাকৃতির গঠন, পিরামিডীয় গঠন, এগুলো দেখলে তো পারবা, এগুলো মনে রাখবা। আর এই আঁকতে হবে যেভাবে আমি আঁকছি, গাঠনিক চিত্র ঠিক সেম ভাবে আঁকতে হবে, খেয়াল রাখবা। কারণ বোর্ড পরীক্ষা তোমরা আবার দেখেছি অনেকে সরল রৈখিকভাবে একা দেয়, অনেকে উল্টাভাবে খালি কোনো রকমে দেখায় দেয়, এরকম ভাবে হবে না। যে গঠনটা যেভাবে দেখানো হয়েছে তোমরা এইভাবেই দেখাতে হবে, এর বাইরে দেখাইতে পারবা না। মুখে রাখা স্যার, মনে রাখা স্যার উপায় নেই। ওকে, কিছু স্টুডেন্টের আসলে আকল তার কম। এবার আসো আমরা যদি খেয়াল করি যে এই জায়গায় ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, এখানেও আমরা এখানে দেখাইতে পারি যে সেটা কিন্তু sp3 সংকরিত। ঠিক আছে, মজার বিষয় আছে কিন্তু একটা, সেটা হলো আমরা যদি দেখি এখানে এটার এস নাইট্রোজেনের এই জায়গায় কিন্তু এটা অনেকেই ভুল করবে, এটা আমরা একটু খেয়াল করব মনোযোগ দিয়ে। 2sp3 এটা 2 2sp3 1 2sp3 1 2sp3 1। ওকে, এখানে মজার বিষয় যেটা এই জায়গায় যেটা, এটা কিন্তু হাইড্রোজেন 1s1 না, হাইড্রোজেনের জিরোর সাথে অতিক্রমণ হয়। কার? আচ্ছা, এটা আমরা হাইড্রোজেন 1s1 দিলাম। ওকে, না, হাইড্রোজেনের জিরোর সাথে হবে, হাইড্রোজেনের জিরোর সাথে হবে কার? হাইড্রোজেন প্লাসের, এটা সন্নিবেশ বন্ধন হবে। ওকে, আর বাকিগুলো কি হবে? হাইড্রোজেন 1s1 অরবিটালের সাথে অতিক্রমণে লিপ্ত হবে। সবাই কিন্তু এই জায়গাটাই ভুলটা করবে, আমরা খেয়াল করব। ওকে, বুঝতে পারছো কিনা দেখো। এখানে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আমরা যদি করি, টু sp3 1 হাইড্রোজেনের 1s1 এর সাথে অতিক্রমণ হবে। একই রকমভাবে 2sp3 1 হাইড্রোজেনের 1s1 এর সাথে অতিক্রমণ হবে। 2sp3 1 হাইড্রোজেনের 1s1 এর সাথে অতিক্রমণ হবে। এখানে যেটা হবে 2sp3 2, এটা অতিক্রমণ করবে হাইড্রোজেনের 1s0 এর সাথে। খেয়াল করো, এটা কিন্তু হাইড্রোজেন প্লাস প্রোটনের সাথে সন্নিবেশ বন্ধন। ওকে, তা আমরা যে কাজটা করব, স্ট্রাকচার আঁকার সময় যে জিনিসটা হবে, এই যে সন্নিবেশ বন্ধন হবে, অ্যামোনিয়াম আয়ন আমরা দেখাবো, এটা বুঝতে পেরেছো? এটার গঠন দেখা যাবে চতুস্তলিকীয় হবে, খেয়াল রাখবো। এটা দেখো, এটা কিন্তু সাধারণত মূলত যেহেতু এখানে মুক্তজোড় ইলেকট্রন দ্বারা সে একজোড়া মুক্তজোড় ইলেকট্রনের সমযোজী বন্ধনে যুক্ত হয়। আর তোমরা জানো মুক্তজোড় ইলেকট্রন যখন সমযোজী বন্ধনে যুক্ত হয় সেটা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে। তো এই কারণে এটা সন্নিবেশ সমযোজী বন্ধনের মাধ্যমে দেখাবা। এই যে দেখো, সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে, যেহেতু এটা অ্যামোনিয়াম আয়ন, এটা তার যৌগন, এটা আয়ন, তো আয়নের সাথে যৌগের সংকরায়নের এই জায়গায় একটা ডিফারেন্স আমরা খেয়াল করব। আশা করি এই জায়গায় বুঝতে তোমাদের কষ্ট হবে না ইনশাল্লাহ। বোরন টেট্রাহাইড্রেটটা এটার থেকে আবার একটু অন্যরকম, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও তোমরা তাড়াতাড়ি, তাহলে আমি বোরন টেট্রাহাইড্রেটটা দেখাইতে পারবো, দেখাইতে আর সমস্যা হবে না। H2S এরটা তোমরা পারবা, এটা তোমাদের বাসায় ইজিলি করে তোমরা মেসেঞ্জারে আমাকে দেখাইও। H2S এরটা, এটা হোমওয়ার্ক, এটা ইজিলি পারবা। এটা পানের অণুর মতো, যা সেটা তৃতীয় শক্তি স্তরটা, যোজ্যতা স্তরটা সংকরায়নে পার্টিসিপেট করবে। এখানে 2 এর জায়গায় 3 হবে আর কি সবগুলাতে।
আমি এটা দেখাইলে তোমরা এটা পারবা, তোমাদের জন্য পেছনের দুইটা সংকরায়ন হবে, আমি এটা দেখাই দেবো। আর বোরন টারটা হাইড্রেটটা আমি দেখাবো এখন, তোমরা এগুলো বুঝছো কিনা আমাকে দেখাও, অ্যামোনিয়াম আয়নটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে চলে যাচ্ছি বোরন টেট্রাহাইড্রেট আয়নে। বোরনের ইলেকট্রন বিন্যাস দেখো, বোরনের পারমাণবিক সংখ্যা কিন্তু 5। তো তোমরা যদি একটা জিনিস খেয়াল করো, ইলেকট্রন বিন্যাস করো, এখানে 0 আর এখানে 5 হলে এই জায়গায়। তো বোরন যদি এক্সাইটেড হয় তখন দেখা যায় তার একটা ইলেকট্রন চলে যায় 2s থেকে 2p(x) 0, x1 2p(y1) 2p(z0) তে। ওকে, বোরন যদি আবার একটা ইলেকট্রন সে গ্রহণ করে, সেটা হলো 2s1, 12টা বাজে লেছে ক্লাস। আচ্ছা দেখো, তোমরা এখানে যখন এটা ইলেকট্রন হবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে 2p(x1) 2p(y1) 2p(z1), এই লাস্ট ইলেকট্রনটা কিন্তু 2p(z) এ যাবে। তাহলে যোজিত স্তরে দেখো, একটা s 3টা p অরবিটাল মিলে sp3 সংকরিত হবে 1s1 1s2 2sp3 1 2sp3 1। এটা কিন্তু নেগেটিভ চার্জ, খেয়াল রাখবা, 2sp3 1 2sp3 1। একেবারে মিথেনের মতো যে জিনিসটা হবে, খেয়াল করবা, আমরা এই জিনিসটা, এটা পরীক্ষায় এসেছিল, বোর্ড পরীক্ষা এসেছে এটা, এই জন্য কিন্তু খেয়াল করবা, বোর্ড পরীক্ষা যেহেতু আসছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই যখন বোর্ডে খাতা কাটছি, যারা অ্যান্সার দিয়েছে ম্যাক্সিমাম মানে 99%-এরই এটার সংকরায়নটা হয় নাই, আমরা খেয়াল রাখতে হবে এটা। তো আমরা যখন এটা সংকরায়নটা লিখবো, দেখো বোরনের 2sp3 1 2sp3 1 2sp3 1 2sp3 1। আর এখানে কিন্তু নেগেটিভ চার্জ হবে, খেয়াল রাখবা, 1s1 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 1s1। ওকে, আর এটার গাঠনিক চিত্র যদি আমরা আঁকি, পুরা চতুস্তলিকীয় গঠন হবে কার্বনের মতো, বাট এখানে একটা নেগেটিভ চার্জ থাকবে, কার্বনের নেগেটিভ চার্জ থাকবে না, এখানে নেগেটিভ চার্জ থাকবে বোরনের মধ্যে। এটার গঠন চতুস্তলিকীয় হবে, এটার গঠন চতুস্তলিকীয় হবে, খেয়াল রাখবা। এবার আমরা চলে যাব, এটা বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও যে তোমরা বুঝছো কিনা। এরপরে আমরা এরপরের অংশে চলে যাব, সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। সবাই একটু কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এরপরে এবার আমরা চলে যেতে পারি। দেখো আমি এখানে এই নাইট্রোজেন, ক্লোরিন দিয়ে যেহেতু তোমাদের এখানে দেয় নাই, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা করো 1s2 2s2 2p(x1) 2p(y1) 2p(z1). দেখো যোজিত স্তরে একটা s 3টা p অরবিটাল মিলে কি sp3 সংকরিত হবে, আগের মতোই সেম, কোনো পার্থক্য নেই। 1s2 2sp3 2, এটা মুক্ত জোড় ইলেকট্রনটা, 2sp3 1 2sp3 1 2sp3 1। ওকে, এবার দেখো নাইট্রোজেন পরমাণুর সাথে যুক্ত আছে কিন্তু ক্লোরিন। আমরা যদি ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে তুমি দেখো নিয়নের ইলেকট্রন বিন্যাস দেওয়ার পর 3s2 3px2 3py2 3pz1। দেখো অযুগ্ম অরবিটাল কিন্তু 3pz1, এটা আমরা খেয়াল রাখতে হবে।
ঠিক আছে, আবার ব্যবসা হয়ে গেল। এক ওকে, দেখো আমরা যদি খেয়াল করি যে এখানে 2p z1টা কিন্তু অযুগ্ম অরবিটাল, তো এই 2p z1 অযুগ্ম অরবিটালটাই কিন্তু তার অযুগ্ম অরবিটালগুলোর সাথে শঙ্কর অযুগ্ম অরবিটালগুলোর সাথে অধিক্রমণে যুক্ত হবে। এই জায়গায় আমরা সে ভুলটা করব। তাহলে এখানে দিব 3p z1, ওকে, কার সাথে, কার, এটা ক্লোরিনের, এখানেও কি 3p z1, এটা কার, ক্লোরিনের, এটা 3p z1, এটা কার সাথে, ক্লোরিনের সাথে, ওকে, 3p z1। তার মানে এবার আমরা অরবিটাল চিত্র আঁকবো। এই অরবিটাল চিত্রটাও আমরা অনেক সময় ভুল করব, সবাই খেয়াল রাখবো। এইটা যেটা 2sp3 2, এটা হলো মুক্ত জোড় ইলেকট্রন, এটা আমরা খেয়াল রাখবো 2sp3 1, 2sp3 1, 2sp3 1, ওকে। এগুলো সব অতিক্রমণে যাবে কার সাথে, ক্লোরিনের 3pz1 এর সাথে। এই যে দেখো 2pz 3pz, যে pdp অরবিটাল কিন্তু ডাম্বেল শেপ, এটা কিন্তু 3pz1, 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 দেখো এই যে সিগমা বন্ধন এনে সিগমা বন্ধন এনে সিগমা বন্ধন, ওকে, এই অধিক্রমণ অঞ্চলগুলো এগুলো, ঠিক আছে। তা আমরা এটাই সবাই সব ভুল করব নাইট্রোজেনের ক্ষেত্রে আঁকার সময়। আর যখন আমরা একটা গাঠনিক চিত্র আঁকবো, এখানে দেখো ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানেও ক্লোরিন, এখানে হলো মুক্ত জোড় ইলেকট্রন, ওকে। এটা বুঝছো কিনা দেখো, নাইট্রোজেন ট্রাইক্লোরাইডটা, তো বাকি দুইটা তোমাদের হোমওয়ার্ক, এটা হলো ফসফরাস ট্রাইক্লোরাইড এবং H2S, এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা করবা, করে আমাকে মেসেঞ্জারে এটা দেখাবা। সংকরায়ন sp3 শেষ। আবার এই sp3 সংকরিত যৌগগুলোর ক্ষেত্রে তোমরা দেখছো কিনা যে গঠন এবং বন্ধন কোণ একই সংকরিত, বাট গঠন বন্ধন কোণ ডিফারেন্স। এই যে গঠন বন্ধন কোণ ডিফারেন্স, এই ডিফারেন্স হওয়ার পেছনে যে কি কারণ রয়েছে এটা আমরা আগামী ক্লাসে ব্যাখ্যা করব। দ্যাট মিনস sp3 সংকরিত হওয়ার পরও কেন বন্ধন কোণ গঠন ডিফারেন্স হলো, এটা আমরা আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। এই পর্যন্ত তোমরা বুঝছো কিনা আমাকে একটু দেখো, আমাকে একটু কমেন্টে জানাও তাড়াতাড়ি। এই পর্যন্ত বুঝছো কিনা কমেন্টে একটু জানাও তাড়াতাড়ি। হ্যাঁ, এটার বন্ড অ্যাঙ্গেল, নাইট্রোজেন ট্রাইক্লোরাইডের বন্ড অ্যাঙ্গেলটা ডিফারেন্স হবে, এটা ওই 107-এর থেকে একটু খেয়াল রাখবে, যেটা যেহেতু হাইড্রোজেনের থেকে আকারে বড়, আবার মুক্ত যে ইলেকট্রন আছে ডিফারেন্স হবে সামান্য একটু, 107 দশমিক সামথিং হয়, তবে 107-ই ধরে নিই এটা। সবগুলো বন্ধন কোণ একটু একসাথে লিখে দিন। আচ্ছা ঠিক আছে নাবিলা, সবগুলো বন্ড অ্যাঙ্গেলই আমরা আলোচনা করব। বন্ড অ্যাঙ্গেল ডিফারেন্স হওয়ার কারণ আলোচনা করতে গেলে সবগুলোই চলে আসবে, দেখবো অনেক বন্ড অ্যাঙ্গেল আলোচনা আসবে। মেহেজাবিন মিম, তোমাকে অনেক দিন পর দেখতে পারলাম। জি স্যার, বুঝতে পারছি, ওকে। তাহলে ধন্যবাদ তোমাদের সকলকে। আজকে রসায়ন লাইভ ক্লাসে তোমাদের অ্যাটেন্ডেন্স অনেক ভালো ছিল, আরও আশা করি সবাই সরাসরি লাইভে ক্লাসে থেকে ক্লাসগুলো করলে তোমাদের জন্য ভালো হবে, আর আমার জন্য ভালো হবে যে তোমরা প্রবলেম হলে সাথে সাথে দেখাতে পারবা। আমিনা, মেহজাবিন, স্নিগ্ধা, নাদিয়া, আফরিন, তোমাদের সকলকে সুস্বাগতম যে তোমরা সকলে উপস্থিত থেকে প্রাণবন্ত একটি ক্লাস নেওয়ার জন্য সহযোগিতা করেছো। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্তই আমাদের রসায়ন লাইভ ক্লাস থাকলো। আর তোমরা একটা জিনিস খেয়াল করবা, তোমরা যারা, আমি কিন্তু সত্যিকার অর্থে তোমরা যারা আমার পরিচিত ছিল, আগের যারা স্টুডেন্ট ছিল, আমি সবাইকে কিন্তু অ্যাড করে দিয়েছি। আর তোমরা সবসময় বিকাশে যারা পেমেন্ট করছো, পেমেন্টগুলো কনফার্ম করবা, আর যারা করো নাই তারা বিকাশে গত মাসের পেমেন্টটা ক্লিয়ার করে দেবা, যদি এর আগে বকেয়া থাকে এগুলো ক্লিয়ার করে দিবা। আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো।